লোকে বলে সাহসী নাকি মানুষের সবচেয়ে বড় শক্তি, কিন্তু সেই সাহসী যদি ডেকে আনে নিজের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি। শোনা যায় এমনই এক অমাবস্যার রাতে এক যুবক নিজের সাহস প্রমাণ করতে গিয়েছিল গ্রামের শেষের সেই অভিশপ্ত শ্মশানে। কিন্তু ভোরের আলো ফোটার পরেও সে আর ফেরেনি। ঘণ্টাখানেক পর গ্রামবাসীরা যখন তাকে খুঁজতে যায়, তখন তারা যা আবিষ্কার করে তা শোনার জন্য হয়তো আপনি প্রস্তুত নন। এই গল্প পশ্চিমবঙ্গের অশোকনগর অঞ্চলে আজও অনেকের মুখে মুখে ফেরে, আর শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। গল্পের নাম অমাবস্যার সেই রাতে। আশা করি আপনাদের ভালো লাগবে গল্পটি। চলুন তাহলে দেরি না করে গল্পটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গের আর ৫টা গ্রামের মতোই সবুজ আর শান্ত ছিল অশোকনগর। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে শীর্ণ এক নদী, নাম শিলাবতী। আর সেই নদীর ধারেই ছিল গ্রামের প্রাচীন শ্মশানঘাটটা। এমন একটা জায়গা যেখানে দিনের বেলাতেও গা ছমছম করে। পুরনো বট, অশ্বত্থ গাছগুলো এমনভাবে ডালপালা মেলে দাঁড়িয়ে যেন মনে হয় কত যুগের ভয়ঙ্কর সব রহস্য নিজেদের বুকে চেপে রেখেছে। দিনের আলোতেও যেখানে কাক ডাকে না, সেখানে রাতের অন্ধকার কতটা ভয়ঙ্কর হতে পারে তা সহজেই বোঝা যায়। এই গ্রামেই থাকত অরিন্দম, বছর ২২-এর এক টকবগে যুবক। শরীরে যেমন জোর, তেমনি অগাধ সাহস, কিংবা বলা ভালো সাহসের একটু বেশি অহংকার ছিল তার। ভূত, প্রেত, আত্মা এইসব সে ফুৎকারে উড়িয়ে দিত। তার মতে ওগুলি সবই মানুষের মনের ভয়, দুর্বল মানুষের কল্পনা। গ্রামের চারের দোকানে এই নিয়ে প্রায়ই তর্ক জমে উঠত। বয়স্করা যখন শ্মশানের নানা অলৌকিক ঘটনার কথা বলতেন, অরিন্দম হাসাহাসি করত। বন্ধুদের সামনে নিজেকে হিরো প্রমাণ করার একটা তীব্র ইচ্ছে ছিল তার। সেদিন ছিল এক ঘোর অমাবস্যা। সন্ধে থেকেই টিপটিপ করে বৃষ্টি, আকাশটা মিষ্ক কালো অন্ধকারে ঢাকা। ঝিঝি পোকার ডাকটাও যেন অন্য দিনের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ শোনাচ্ছিল। চায়ের দোকানে যথারীতি আড্ডা জমেছে। কথায় কথায় ফের উঠল সেই শ্মশানের প্রসঙ্গ। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হারানদাদু বলে উঠলেন, আজ অমাবস্যার রাত, ওদিকে যাস নে কেউ, আজ রাতে অশুভ শক্তিরা জেগে ওঠে। কথাটা শুনেই অরিন্দম তাচ্ছিল্যের হাসি হেসে বলল, দাদু, তোমরা এই যুগে এসব ভূতের গল্প বিশ্বাস করো? ভয় হলো মনের ব্যাপার, যার মনে জোর আছে তার কাছে ভূতপ্রেত কিছুই না। ওর এক বন্ধু সমীর ওকে খোঁচা দিয়ে বলল, শুধু মুখে বড়াই করলেই তো হবে না, এতই যদি সাহস তাহলে আজ রাতে একবার শ্মশান থেকে ঘুরে আয় দেখি। ওই যে সবচেয়ে পুরনো বটগাছটা আছে, ওটাতে একটা পেরেক পুঁতে দিয়ে আয়, তাহলে বুঝব তোর বুকের পাটা গত। চ্যালেঞ্জটা অরিন্দমের অহংকারে গিয়ে লাগল। চায়ের কাপটা সশব্দে নামিয়ে রেখে সে উঠে দাঁড়াল। বলল, শুধু পেরেক কেন, আমি ঘণ্টা দুয়েক ওখানে কাটিয়ে তারপর ফিরব, তোরা এখানেই থাকিস। বন্ধুরা ওকে থামানোর অনেক চেষ্টা করল। হারানদাদু বার বারণ করলেন, কিন্তু অরিন্দমের মাথায় তখন নিজেকে প্রমাণ করার নেশা। একটা টর্চ, হাতুড়ি আর একটা বড় পেরেক নিয়ে সে একাই বেরিয়ে পড়ল শ্মশানের দিকে। ঘড়িতে তখন রাত প্রায় 10টা। ঘটনার সূত্রপাত গ্রামের শেষের কাঁচা রাস্তাটা ধরে অরিন্দম এগিয়ে চলল। ভেজা মাটির সোঁদা গন্ধের সাথে একটা অদ্ভুত পচা গন্ধ মিশে আছে। চারপাশ এতটাই অন্ধকার যে নিজের হাতটাও দেখা যায় না, শুধু টর্চের আলোটাই পথ দেখাচ্ছে। ঝিঁঝি পোকার ডাকের সঙ্গে পাল্লা দিয়ে ডেকে চলেছে কয়েকটা শেয়াল। দূরে কোথাও একটা কুকুর যেন করুণ সুরে কাঁদছে। পরিবেশটা ধীরে ধীরে কেমন ভারী হয়ে আসছিল। শ্মশানের কাছাকাছি পৌঁছতেই অরিন্দমের বুকের ভিতরটা একটু কেঁপে উঠল। যে সাহস নিয়ে বেরিয়েছিল সেটাতে যেন চিড় ধরতে শুরু করেছে। শ্মশানের ভাঙা গেটটা বাতাসে ক্যাচ ক্যাচ শব্দ করছে, যেন কোনো অদৃশ্য শক্তিটাকে স্বাগত জানাচ্ছে বা হয়তো সাবধান করছে। একবার ভাবল ফিরে যাই, কিন্তু বন্ধুদের কাছে হাসির পাত্র হতে হবে, এই ভেবেই সে চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলল। টর্চের আলো ফেলে সে ভেতরে ঢুকল।
ছড়িয়ে ছিটিয়ে আছে পোড়া কাঠের স্তূপ, ভাঙা কলসি, শুকনো ফুলের মালা, কয়েকটা আধপোড়া বাঁশ কবরের মতো দাঁড়িয়ে আছে। বাতাসটা এখানে এসে যেন আরো ঠান্ডা আর ভারী হয়ে গেল। হঠাৎ অরিন্দমের মনে হল কে যেন তার ঘাড়ে শীতল নিঃশ্বাস ফেলল। চমকে পেছনে ফিরল, কিন্তু কেউ কোথাও নেই। মনের ভুল, নিজেকেই বোঝাল। অরিন্দম এগিয়ে চলল সেই প্রাচীন বটগাছটার দিকে। গাছটা যেন অন্ধকারের মধ্যে এক বিশাল দানবের মতো দাঁড়িয়ে। অসংখ্য ঝুড়ি মাটি পর্যন্ত নেমে এসেছে। দেখে মনে হচ্ছে যেন হাজারটা সাপ গাছটাকে জড়িয়ে ধরে আছে। টর্চের আলো এসে দেখল গাছের গায়ে সিঁদুরের দাগ, পুরনো কাপড়ের টুকরো বাঁধা। অরিন্দম পকেট থেকে হাতুড়ি আর পেরেকটা বের করল। পেরেকটা গাছের গায়ে ধরতেই তার কানে এলো ফিসফিস শব্দ। মনে হলো অনেক দূর থেকে কারা যেন তার নাম ধরে ডাকছে, অরিন্দম, ফিরে যা। প্রথমে সে ভাবল এটাও হয়তো মনের ভুল বা বাতাসের শব্দ, কিন্তু পরক্ষণেই সে স্পষ্ট শুনতে পেল পাশের ঝোপের ভেতর থেকে একটা বাচ্চা ছেলে কাঁদছে। ভয়ে অরিন্দমের সারা শরীর কাঁটা দিয়ে উঠল। এই জঙ্গলের মধ্যে, এই শ্মশানের ভেতরে একটা বাচ্চা ছেলে আসবে কোথা থেকে? সে টর্চের আলো ফেলল ঝোপেরটার দিকে। আলো পড়ার সাথে সাথেই কান্নাটা থেমে গেল। কিন্তু সে দেখল ঝোপের ডালপালাগুলো এমনভাবে নড়ছে যেন কেউ সেখান থেকে দৌড়ে পালালো। অনেক কষ্টে সাহস জুগিয়ে অরিন্দম আবার পেরেকটা কাছের গায়ে ধরল। যেই হাতুড়ি দিয়ে প্রথম ঘা মারতে যাবে, ঠিক তখনই তার মনে হল কেউ যেন তার কাঁধে একটা বরফ শীতল হাত রেখেছে। অরিন্দম আতঙ্কে চিৎকার করে পেছনে ফিরল, কিন্তু এবারও কেউ নেই। চারপাশ একেবারে চুপচাপ। ঝিঁঝি পোকার ডাকও থেমে গেছে। এই ভয়ঙ্কর নিস্তব্ধতা যেন হাজারটা শব্দের চেয়েও বেশি ভয়ের। অরিন্দমের বুকটা ভয়ে হাতুড়ির মতো পেটাতে শুরু করেছে। সে বুঝতে পারছিল এখানে এমন কিছু একটা আছে যা স্বাভাবিক নয়। সে ঠিক করল আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। বন্ধুদের কাছে না হয় হেরেই যাবে, কিন্তু জীবনটা তার চেয়ে অনেক দামি। সে প্রায় দৌড়ে শ্মশান থেকে বেরোতে যাবে, আর ঠিক তখনই তার কানে এলো এক অট্ট হাসির শব্দ। সেই হাসি কোনো মানুষের ছিল না। কর্কশ তীক্ষ্ণ সেই হাসি শ্মশানের প্রতিটি কোণ থেকে প্রতিধ্বনিত হচ্ছিল। অরিন্দমের মনে হল তার কানের পর্দা ফেটে যাবে। সে দু হাতে কান চেপে মাটিতে বসে পড়ল। টর্চটা হাত থেকে ছিটকে গিয়ে নিভে গেছে। এখন সে এক ভয়ঙ্কর অন্ধকারে একা। সেই হাসিটা যত তার কাছে এগিয়ে আসছে, অরিন্দম অনুভব করতে পারছিল তার চারপাশে কেউ একজন ঘুরছে। তার পায়ের শব্দ পাওয়া যাচ্ছে না, কিন্তু তার অস্তিত্ব স্পষ্ট বোঝা যাচ্ছে। অরিন্দমের দম বন্ধ হয়ে আসছিল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। মনে হলো যেন কেউ তার গলাটা চেপে ধরেছে। শেষ চেষ্টা হিসেবে সে উঠে দাঁড়াতে গেল, আর ঠিক তখনই সে অনুভব করল তার নিজের গায়ের চাদরটাই নিজে থেকে তার গলায় পেঁচিয়ে যাচ্ছে। এক অবিশ্বাস্য শক্তি তাকে টেনে ওপরের দিকে, বটগাছের ডালের দিকে তুলতে লাগল। অরিন্দম পাগলের মতো হাত পা ছুটতে লাগল, কিন্তু সেই অদৃশ্য শক্তির সঙ্গে পেরে উঠল না। তার চোখের সামনে ভেসে উঠল বাবা মায়ের মুখ, বন্ধুদের মুখ, তারপর সব অন্ধকার। এদিকে গ্রামের চায়ের দোকানে অরিন্দমের বন্ধুরা অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে উঠেছে। রাত 12টা বেজে গেছে, কিন্তু অরিন্দমের কোনো খবর নেই। সমীরের মনে একটা অজানা ভয় চেপে বসল। সেই তো অরিন্দমকে চ্যালেঞ্জটা দিয়েছিল। হারামদাদুর কথাটা তার কানে বাজছিল। ছেলেটা বোকামি করল। অমাবস্যার রাতে শ্মশানের শক্তিকে অসম্মান করতে নেই। ভোরের আলো ফোটার সাথে সাথেই গ্রামবাসীরা আর অপেক্ষা করতে পারল না। অরিন্দমের বাবা মা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। গ্রামের কয়েকজন যুবক লাঠি আর আলো নিয়ে বেরিয়ে পড়ল শ্মশানের দিকে। তাদের মধ্যে সমীরও ছিল। ভয়ে তার বুক কাঁপছিল। শ্মশানের ভেতরে ঢুকে তারা অরিন্দমকে ডাকতে শুরু করল, কিন্তু কোনো উত্তর নেই। ভোরের আলোয় চারপাশটা আরও বেশি ভয়ঙ্কর লাগছিল। পোড়া কাঠের গন্ধ, পচা পাতার গন্ধ আর মৃত্যুর শীতলতা যেন বাতাসে ভাসছে। খুঁজতে খুঁজতে তারা বটগাছটার কাছে এসে পৌঁছাল। আর তারপর যা দেখল, তার জন্য তারা কেউই প্রস্তুত ছিল না। তারা দেখল বটগাছের সবচেয়ে মোটা ডালটা থেকে ঝুলছে অরিন্দমের নিথর দেহ। কিন্তু যেটা সবচেয়ে ভয়ের, তা হল অরিন্দমের নিজের গায়ের চাদরটাই তার গলায় ফাঁস হয়ে ঝুলে আছে। আর সেই চাদরের একটা প্রান্ত গাছের ডালে গাঁথা একটা বড় পেরেকে আটকানো। দেখে মনে হচ্ছে অরিন্দম নিজেই পেরেক পুঁতে নিজের চাদর দিয়ে ঝুলে পড়েছে। কিন্তু যে ডালে ফাঁসটা লাগানো, সেটা মাটি থেকে প্রায় 20 ফুট উঁচুতে। অরিন্দমের একার পক্ষে অত উঁচুতে উঠে এইভাবে আত্মহত্যা করাটা একেবারেই অসম্ভব।
তার চেয়েও অদ্ভুত ব্যাপার হলো অরিন্দমের মুখে কোনো যন্ত্রণা বা কষ্টের ছাপ নেই। চোখ দুটো খোলা, কিন্তু সেই দৃষ্টিতে রয়েছে চূড়ান্ত বিস্ময় আর আতঙ্ক, যেন সে মৃত্যুর আগে অবিশ্বাস্য কিছু একটা দেখেছিল। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পর্যন্ত ছিল না। অরিন্দমের মৃত্যুর রহস্যের কোনো কিনারা আজ পর্যন্ত হয়নি। পুলিশ এসেছিল, তদন্তও হয়েছিল, কিন্তু পুরোটাই একটা রহস্যের জালে আটকে যায়। কিভাবে অরিন্দম অত উঁচুতে উঠল, কিভাবে নিজের চাদরে ফাঁস লাগল, এইসব প্রশ্নের কোনো উত্তর মেলেনি। এই ঘটনার পর থেকে অশোকনগরের সেই শ্মশানটি যেন আরও বেশি অভিশপ্ত হয়ে ওঠে। গ্রামবাসীদের মধ্যে এই গল্পটা আজও ফেরে। তারা বিশ্বাস করে অরিন্দমের অহংকারই তার মৃত্যুর কারণ। সে শ্মশানের শক্তিকে অসম্মান করেছিল, আর সেই অশুভ শক্তি তাকে এই ভয়ঙ্কর পরিণতি দিয়েছে। অনেকে বলে অমাবস্যার রাতে নাকি সেই বটগাছের আশেপাশে অরিন্দমের অতৃপ্ত আত্মাকে ঘুরে বেড়াতে দেখা যায়। কেউ কেউ এমনও দাবি করে নাকি গভীর রাতে সেখান থেকেও এখনও সেই ভয়ঙ্কর অট্টহাসি শোনা যায়। এই ঘটনা শোনার পর আপনার কি মনে হয়? অরিন্দমের মৃত্যুর পেছনে কি সত্যিই কোনো অলৌকিক শক্তি ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য যা আমাদের কল্পনারও বাইরে? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। এই ধরনের আরও রহস্যময় ও রোমাঞ্চকর গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়।